হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে ক্যামেরার সামনে আসলাম। প্রায় চার মাস তো হবেই। কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না, জানো তো। কি দিয়ে শুরু করি, কথার শুরুটা কি দিয়ে করব বুঝতে পারছি না। তোমরা অনেকেই জানো, আবার অনেকেও জানো না হয়তো, যে আমি কেন এতদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না। তারপরে অনেক দিন ফেসবুকে আসিনি। অনেকেই জিজ্ঞেস করছিল যে কেন ভিডিও দিচ্ছি না, কেন ফেসবুকে আসছি না। তো কাউকে কোনো রকম না প্রথমে কোনো কথার উত্তর দিতে পারিনি, কারণ এতটাই আমি একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কেন এত যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর কি, সেই কথাটাই তোমাদের কাছে আগে বলি। গত 5ই জুলাই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, আমার হাজব্যান্ডকে আমি হারিয়েছি। মাত্র 1 মাস 12 দিনের মাথায় আমি তাকে শুরু থেকে শেষ হয়ে গেল। মে মাসের 22 তারিখে জ্বর আসলো। সুস্থ মানুষ, জানো তো, একদম সুস্থ মানুষ। আগের দিন আমরা ও রিলায়েন্সে গেছে, গিয়ে মার্কেটিং করেছে, তারপরে বাজারে গেছে, কোনো রকম প্রবলেম দেখিনি। তার 1 মাস আগে তোমরা তো জানোই যে আমরা শান্তিনিকেতন থেকে ঘুরে আসলাম, আমি ভিডিও দিয়েছিলাম। মে মাসের 22 তারিখে জ্বর আসলো। তারপরে তো অ্যান্টিবায়োটিক খেয়ে কমে টমে গেল। খুব কনস্টিপেশন হচ্ছিল, তো ডাক্তার ভাবলো যে হয়তো পেটের ইনফেকশন থেকে এই জ্বরটা এসছে। তো অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কমেও গেল জ্বরটা। 3-4 দিনের মাথায় জ্বরটা কমে গেল। তারপর থেকেই না খুব বলছে যে আমি প্রচণ্ড উইক ফিল করছি, আমি কিছু ভাল লাগছে না, আমি হাঁটাচলা করতে পারছি না, খেতে পারছি না। তখন আমাদের যে ডাক্তার দেখাই ওনাকে বললাম, উনি বললেন যে যখন এত কনস্টিপেশন একটা ইউএসজি করাতে। তো ইউএসজি করালাম। তো সেখানে যে উনি যে ডক্টর ছিলেন, যে উনি করাচ্ছিলেন, রেডিওলজিস্ট, উনি আমাদের পরিচিতই ছিলেন। তিনি বললেন যে উনি ফাইব্রো স্ক্যান লিখে দিলেন, যে লিভারটা একটু গন্ডগোল মনে হচ্ছে, তো একটু ফাইব্রো স্ক্যান করাতে হবে। তারপরে তো আমরা যথারীতি আমরা একজন গ্যাস্ট্রোএন্টারোলজির কাছে গেলাম। তো উনিও বললেন ফাইব্রো স্ক্যান করাতে। তো ফাইব্রো স্ক্যান করালাম। তো ওখানে তো ক্যান্সারের একটা জার্ম পেলো। তো বললো, বুঝতে পারছিল না যে ওটা গল ব্লাডারে নাকি লিভারে নাকি কোলনে, কোন জায়গাটায় ঠিক বুঝতে পারছিল না, কিন্তু লিভারটা অনেকটাই ড্যামেজ করে দিয়েছে। তো যাই হোক, তখন আমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম যে আমরা টাটাতে চলে যাব, বম্বে টাটাতে। তো ওখানে গিয়ে তো ওর বায়োপসি হলো, তারপরে কোলোনোস্কোপি হলো। তো কোলোনোস্কোপি করার পর ধরা পড়লো যে ওর কোলনে অ্যাকচুয়ালি ক্যান্সারটা হয়েছে। তা আমাদের একটু মনে আশা হলো যে কোলন ক্যান্সার তো সবাই মোটামুটি অনেক দিন, বেশ 10-12 বছর তো বেঁচেই যায়, এরকম আমাদেরই জানাশোনা আছে। তো যাই হোক, তো এরকম ওখানে এই টেস্ট হতে হতে সময় টেস্টই করছে, ট্রিটমেন্ট আর কিছু শুরু করলো না ওখানকার টাটার ডক্টর। তো আমরা একটু হতাশ হয়ে যাচ্ছিলাম, আর দিনকে দিন ওই খুব উইক হয়ে যাচ্ছিল, ডেটোরেট করতে লাগলো। তারপরে না ওর বিলিরুবিনটা সমানে হাই হতে শুরু করলো। তারপরে আমার দেওর এখানে ডাক্তার, উনি বললেন যে এখানে চলে আসতে। ওখানে বলল যে বিলিরুবিনটা না কমিয়ে আমরা কোনো কেমোথেরাপি দিতে পারবো না। তখন ও বললো যে, আমার দেওর বললো যে যখন কেমোথেরাপি দেওয়াই যাবে না তখন তোমরা এখানে চলে এসো, এখানে আমার জানাশোনা ডাক্তার আছে, দেখি কি করা যায়। তারপরে তো আমরা চলে আসলাম। কি অসম্ভব শরীর খারাপ নিয়ে ওকে ফ্লাইটে এসছি, ভাবতে পারবে না বন্ধুরা। অ্যাজ এ জেনারেল পেশেন্ট আমরা নিয়ে এসছি, কারণ যদি ওকে বলি যে
ওইরকম একজন ক্যান্সার পেশেন্ট, তাহলে অনেক রকম মানে ওরা ছুতো তুলবে যে ডক্টরের পারমিশন লাগবে বা ওইভাবে আসতে পারবে না, ওকে অন্যভাবে নিয়ে যেতে হবে। তখন ওরকম না সময় আমাদের ছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি কি যেতে পারবে? বলে হ্যাঁ আমি যেতে পারবো। তো চলো, আমি ঠাকুরের নাম জপতে জপতে এসছি জানো তো। তো এখানে আসলাম, এখানে এসে আমার দেওর তো নার্সিংহোম সব ঠিক করে, বেড ফেড সব ঠিক করে রেখেছে, ওরই জানাশোনা নার্সিংহোমে। আমার ছোটদা গিয়ে আমাদেরকে নিয়ে আসতে গেল এয়ারপোর্টে। শুধু ঠাকুরের নাম জপেছি যে ঠাকুর আমি যেন ওকে সুস্থ মোটামুটি যেন ওকে নার্সিংহোমে অন্তত ওকে পৌঁছতে পারি। তারপরে তো আমরা নিয়ে পৌঁছালাম। তো আমাকে ডাক্তার এক্সামিন করে বললেন যে, আমাকে সরাসরি বললেন যে লিভারের অবস্থা খুব খারাপ। মানে কোলন ক্যান্সার হয়েছে ঠিকই, কিন্তু লিভারটা এত এফেক্ট করেছে যে মানে আমরা আর এটাকে রিপেয়ার করতে পারবো বলে মনে হয় না। তো আপনি মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন। তা আমাকে জিজ্ঞেস করলেন যে উনি কি কিচ্ছু বোঝেননি? আমি জানি কিচ্ছু বোঝেনি, কিছুই তার অনুভূতি নেই। আমরা 1 মাস আগে শান্তিনিকেতন ঘুরে আসলাম, খাওয়া দাওয়া হাঁটা চলা, তারপরে ওয়েট লস হয়নি, সমস্ত ঠিক আছে। তো কি করে যে এত বেড়ে গেল। আর ওখানে আমাদেরকে বায়োপসি করার পরে বললেন, ওখানকার ডাক্তার বললেন যে এটা 4th স্টেজ। তো আমাদের না বুদ্ধিতে ব্যাখ্যা মিলছে না যে কি করে 4th স্টেজে গেল একটা মানুষ। এরকম একটু কিচ্ছু বুঝলো না, মাত্র 1 মাস 12 দিন সময় দিয়েছে জানো তো। তারপরে হসপিটালে তো যেটুকুনি ডাক্তার বললেন যে কোনো হোপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যেটুকু ওনাকে আরাম দেওয়ার আমরা দেওয়ার চেষ্টা করব। তো ওখানে যাওয়ার পরে না স্যালাইন ঠ্যালাইন ওষুধপত্র ইঞ্জেকশন দেওয়ার পরে ভীষণ কনস্টিপেশন, মানে ডুস না দিলে তার পটি হচ্ছিল না, এতটাই মানে কনস্টিপেশন শুরু হয়ে গেল। আর না পেটটা কোনো ফুলতে শুরু করলো, মানে গ্যাসে পেট ভর্তি হয়ে গেল। কি মানে পটি হচ্ছে না, এই জন্য গ্যাসও হচ্ছিল খুব বোধহয়। তো যাই হোক, এইভাবে তো 5-6 দিন কাটলো, 5 দিন কাটলো। 6 দিনের দিন থেকে না ওর শ্বাসকষ্ট শুরু হলো, সব মাল্টি অর্গান ফেলিওর হতে শুরু করলো। 6 দিন গেল, 7 দিনের দিন 5 দিন থেকে এরকম শরীর খারাপ বেশি শুরু হলো। আগে পর্যন্ত কথাবার্তা উঠে বসা সবই করেছে। 5 দিনের দিন থেকে শরীরটাও বেশি খারাপ হতে শুরু করলো। 5 দিন 6 দিন খুব কষ্ট পেয়েছে, মানে শ্বাসকষ্ট হতে শুরু করলো। তারপরে 7 দিনের দিন মানে গত 5ই জুলাই ভোরবেলা ও আমাদের ছেড়ে চলে গেছে। একটা সুস্থ সবল মানুষ, মানে যার এতটুকুন কোনোদিন পেট ব্যথা, পেট খারাপ, শরীর খারাপ, জ্বর কিচ্ছু শুনিনি। কি করে যে 1 মাস 12 দিনে মানুষটা চলে গেল ভাবতে যে কিরম লাগে না। তার আগে 2 মাস আমার যুদ্ধ চলেছে। 1 মাস 12 দিন তো ধরা পড়ার পর থেকে, তার আগে জ্বর হলো, তারপরে নানান রকম পায়খানা কনস্টিপেশন শুরু হলো। এই নিয়ে পেটটাও মাঝে মাঝে তখন একটু ব্যথা মানে ব্যথা হতো না, পেটটা যখন ফুলে যেত, খেতে অস্বস্তি হতো। এই নিয়ে আমার যুদ্ধ চলতেই থাকলো, কিচ্ছু করতে ইচ্ছে করতো না, ইনফ্যাক্ট এখনো ইচ্ছে করে না। যাই হোক, তারপরে তো ছেলে তো এখানে থাকে না জানোই, ছেলে তো বাইরে থাকে, ইউএসএতে থাকে। ছেলেকে দেখবে বলে ছেলে তো তাড়াহুড়ো করে 4 তারিখ এসে পৌঁছালো। আসতেও তো সময় লাগে ওখান থেকে। 4 তারিখ এসে পৌঁছালো। ছেলেকে যেদিনকে আসলো একদম সে সুস্থ, মানে সমস্ত জ্ঞান তার একদম। ছেলেকে দেখে তো প্রচণ্ড এক্সাইটেড, নাতিকে দেখেও খুব খুশি। নাতিকেও বলছে যে ওকে এখান থেকে নিয়ে যাও, ও আমাকে দেখে ভয় পাবে, কারণ স্যালাইন চলছে, অক্সিজেন চলছে। তখন বলছে যে ও আমাকে দেখে ভয় পাবে, ওকে এখান থেকে নিয়ে যাও। এত সেন্সে কথাবার্তা বলেছে। তারপরে 4 তারিখ রাত্রিবেলা থেকে খুব ইরিটেট করতে শুরু করলো, দিয়ে 5 তারিখ ভোরবেলা সব শেষ।
সেই জন্য আসতে পারিনি, জানো তো। এত মানে এতটাই মানসিক দিক থেকে ভেঙে পড়েছি না। আর জানোই তো আমরা কীরকম ঘুরতে ভালোবাসি, মানে একটা ঘোরা শেষ হতেই আমরা আবার আর একটা ঘোরার প্ল্যান শুরু করে দেই। এবারও তাই হয়েছিল, জানো তো। 1 মাস আগে তো আমরা এপ্রিলের শেষের দিকে আমরা শান্তিনিকেতন থেকে এসেছি। আসার পর থেকেই শুরু হয়ে গেছে যে আবার কোথায় যাব। তো আমরা আবার যা বলে রামলালা দর্শন করতে যাব, এরপরে নেক্সট যে আমরা রামলালা দর্শন করতে যাব। তারপর থেকেই আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম। কিন্তু যেই মে মাসের শেষের দিক থেকেই ওর তো শরীরটা খারাপ হতে শুরু করলো, ব্যাস আর সব প্ল্যান ভেস্তে গেছে। এখন আর কোথাও যেতেও ইচ্ছে করে না, কিচ্ছু ভালো লাগে না, জানো তো। ভাবি তোমাদের কাছে আসবো, অনেক দিন থেকে ভাবছি যে তোমাদের কাছে আসবো, একটু কথা বললেও ভালো লাগবে। কিচ্ছু ভালো লাগে না, জানো তো। তবে সবাই বলছে যে এইভাবে তুমি নিজেকে শেষ করো না। আমিও ভাবছি যে এত মন খারাপ করে, এত কান্নাকাটি করে সেই মানুষটাকে তো আর ফিরে পাবো না, পাচ্ছিও না। আমাকেও ভুলে থাকতে হবে, আমি জানি। ভিডিও আমি করব, আমার নিজেকে ভালো রাখার জন্যই আমাকে ভিডিও করতে হবে। তাই একটু একটু করে নিজেকে রিপেয়ার করছি। আজকে প্রায় 4 মাস আমি কোনো ভিডিও করি না। করতে হবে আমাকে ভিডিও এখন, নিজেকে ভালো রাখার জন্য। আর এখন ভাবি ওর সঙ্গে ভিডিওগুলো করতাম বলেই কত স্মৃতি আমি ওকে সচল অবস্থায় দেখতে পাচ্ছি। এটা ভেবেও আমার ভালো লাগে, জানো তো। এটা ভেবেও ভালো লাগে। যাই হোক, তোমাদেরকে একটু জানানোর ছিল, তাই জানালাম। তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগবে না, জানেন, এরকম নেগেটিভ কথাবার্তা। কিন্তু কি করবো বলো, আমাকে বলতেই হলো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আমি দেব, কারণ এগুলো করেই আমার নিজেকে ভুলিয়ে রাখতে হবে। তাহলে ভিডিওটা আজকের মতন শেষ করছি, অনেকটা বোধহয় বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো। আজকে তাহলে টাটা।